আসসালামু আলাইকুম বন্ধুরা। রৌদ্রময় বালুচর গল্পের পাঠ ১৫। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তোমাদের একা যেতে হবে না, রোহান আর জাহেদ তোমাদের পৌঁছে দিয়ে আসবে। আরমানের কথায় তার দিকে দুজনই বড় বড় চোখ করে তাকায়। তারা কিভাবে পৌঁছে দিয়ে আসবে? তারা তো এখানকার কিছুই চেনে না। দুজনে মুখ খুলে কিছু বলতে নিবে তারা আগেই যারা বলে, তার কোনো দরকার পড়বে না, আমরা একাই যেতে পারব, সমস্যা হবে না কোনো। যারার কথায় আরমান রাশভারী কণ্ঠে বলে, তোমার কাছে জানতে চেয়েছি কিছু আমি? যা বলছি তাই হবে। তারা দুজন তোমাদের পৌঁছে দিয়ে আসবে, ব্যাস, এটাই আমার শেষ কথা। আরমানের ধমক শুনে চুপ হয়ে যায় যারা। দ্বিতীয় কোনো বাক্য মুখ দিয়ে উচ্চারণ করার সাহস হল না তার। ভাইয়ার কথায় জিনিয়া এগিয়ে এসে বলে, তাহলে ভাইয়া আমিও যাই ওদের সাথে? জুনিয়ার কথা শুনে আরমান তাকায় তার দিকে। বড় ভাইয়ার কঠিন দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে, না মানে ওদের সাথে শুধু ছেলে মানুষ দেখলে ওদের বাড়ির লোকেরা খারাপ ভাবতে পারে, তাই বলছিলাম আর কি। জিনিয়ার কথা আরমানের কাছে ঠিক মনে হল। ছেলে মেয়ে একসাথে দেখলে গ্রামের মানুষের মনে হাজারটা কুচিন্তা ঘোরে। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি আবার। রোহান, ওকে ভালো করে দেখে নিয়ে যাবি, তোর দায়িত্বে। আরমানের এই কথায় বড় বড় চোখ করে তাকায় রোহান। মনে মনে ভাবে, কি বলছে তার বন্ধু? সে কি ঠিক শুনছে তার কানে? সেদিন রাতেই না বলল ওর থেকে দূরে থাকতে, এখন আবার বলছি জিনিয়াকে যেন সে নিজের দায়িত্বে ভালো করে নিয়ে যেতে। সে কি স্বপ্ন দেখছে নাকি? এখন যদি তার বন্ধুকে 2টা চুম্মাও দেয় তাহলে কম হবে। খুশিতে মনটা আকুপাকু করছে তার। রোহানকে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আরমান বলে, এভাবে না তাকিয়ে নিয়ে যাও ওদের তাড়াতাড়ি। জেরিনও তাদের পিছ ধরে বলে, আমিও যাব তোমাদের সাথে, আমাকেও নিয়ে চলো। জেরিনের এমন লাফালাফি করতে দেখে জাহিদ জেরিনের চুলে টান দিয়ে বলে, সবসময় বড়দের বিষয় তোর নাক গোলাতেই হবে, তাই না রে জেরি? ভাইয়ার কথা শুনি গাল ফুলিয়ে অগ্রসর হয় জারার দিকে। জারার কাছে এসে গা ঘিসে দাঁড়িয়ে পড়ে জেরিন। কাঁদো কাঁদো মুখ দেখে বলে, আমায় তোমার সাথে নিয়ে যাবে সাদাপরি? দেখো ভাইয়া বলছে নিবে না আমায়। জেরিনকে দেখে জারার খুব মায়া হল। জেরিনের গালে হাত দিয়ে বলে, আচ্ছা নিয়ে যাব আমার সাথে বুলবুল পাখি। জারার কথায় খুশিতে লাফালাফি করতে করতে জাহিদের কাছে এসে মুখ পাকিয়ে বলে, দেখেছ, আমায় নিয়ে যাবে বলেছে সাদাপরি। জিনিয়া যখন শুনল তার বড় ভাইয়া তাকে নিয়ে যাওয়ার জন্য রোহানকে দায়িত্ব দিয়েছে, তখন থেকে জিনিয়া রোহানের দিকে তাকিয়ে আছে। রোহান এক পলক জিনিয়ার দিকে তাকিয়ে দেখে তার চাঁদ সুন্দরী তার দিকে তাকিয়ে আছে। কিন্তু তার দৃষ্টি দীর্ঘস্থায়ী করেনি রোহান, সাথে সাথে চোখ সরিয়ে ফেলে জিনিয়ার থেকে। সে যে খুশি তা বোঝানো যাবে না তার চাঁদ সুন্দরীকে। রোহান চোখ সরিয়ে ফেলতে দেখি বুকটা মোচড় দিয়ে উঠি জিনিয়ার। কি পাষাণ পুরুষ! আরমানি বা সবাইকে তাড়া দিয়ে বলি, যা এখন সবাই, ওদের 3জনকে নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আসবি, কোনো গাফিলতির করা চলবে না। আরমানের এমন হুকুম করা কথাই বিরক্ত বোধ করছে জাহিদ। ফিহার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তাকেই কটকটি মেয়েটার সাথে যেতে হবে এখন। এই মেয়েটাকে তার এমনিতেই পছন্দ না, সবসময় তার সাথে ঝগড়া করে। বিয়াদব মেয়ে কোথাকার। ফিহার হঠাৎ করে জাহিদের দিকে চোখ যায়, দেখে সে তার দিকেই তাকিয়ে আছে। কপাল কুচকে গলা খেঁকিয়ে জাহিদকে বলি, এই মিয়া, লুচ্চদের মতো তাকিয়ে আছে কেন আমার দিকে? জীবনে মেয়ে মানুষ দেখেননি? চোখ সরান বলছি আমার দিক থেকে। দিল দিল শেষ করে তার মান সম্মান এই কটকটি মেয়ে। তাকে কেন কেউ সম্মান দেয় না? সে কি একটু সম্মান পাওয়ার যোগ্য না? রাগী দুঃখী নিজের চুল ছিঁড়তে মন যাচ্ছে তার। জাহিদ ফিহার দিকে কোটমোট দৃষ্টিতে তাকিয়ে বলে, এই কটকটি মেয়ে, নিজেকে এতটাও বিউটি গার্ল ভেবো না। দেখতে তো পুরো কটকটির মতো, আবার বড়দের সাথে বিয়াদবি করো। বাসার ঠিকানা বলো, তোমার বাবার কাছে বিচার দিয়ে আসবো তোমার নামে। ফিহাও জাহিদের কথা পাত্তা না দিয়ে বলি, আমার বাড়ি বাংলাদেশ। ইয়ার কি করছো আমার সাথে? বাসার ঠিকানা বলো কটকটি। ইয়ার কি কোথায় করলা? আজীব, আমার আপনার সবার বাড়ি তো বাংলাদেশি। কটকটি মেয়ে মানুষ, এই গ্রামে তোমার বাড়ি কোথায় সেটা জিজ্ঞেস করছি। বাসার ঠিকানা বলা যাবে না কেন? বাসার ঠিকানা বললেই আপনি আমাদের বাসায় যাবে, তখন অনেক খরচ হবে। বাসায় কেউ প্রথম গেলে তাকে না খাইয়ে ছাড়া যায় না, তাই বাসার ঠিকানা বলা যাবে না। ফিহার কথায় জাহিদ ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এই কটকটি মেয়ে কত দূর ভেবে ফেলেছে। জাহিদ ফিহাকে বলে,
কি কিপটি মেয়ে তুমি কটকটি! তোমায় যে বিয়ে করবে তার পুচকিতে সবুজ বাতি জ্বলে যাবে। তোমার স্বামীর সংসারই শুধু আয় আর আয় হবে। ফিহাও ভাব নিয়ে বলে, স্বামীর সংসারে আয় করার জন্যই এখন থেকে কিপটামি করা প্র্যাকটিস করছি। জাহিদ এবার নিজের মাথা চুলকায়, লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে, তোমার মতো কিপটে মেয়েই আমার দরকার, সংসারে সবুজ বাতি জ্বালানোর জন্য। কি বললেন আপনি? কিছু না কটকটি, আমার কথা তোমার মোটা মাথায় ঢুকবে না। জাহিদ তাকে সেই কখন থেকে কটকটি বলছে এখন আবার মাথা মোটা বলতে দেখে রাগী দৃষ্টিতে তাকায়। মুখ বাঁকিয়ে ফিহাও বলে, ডিগবাজিওলা জাহিদ খান। জাহিদ খান কথাটা জাহিদ না বুঝলেও আর সবাই ঠিকই বুঝতে পারে। সবাই মুখ টিপে টিপে হাসি জাহিদের দিকে তাকিয়ে। ফিহাকে এমন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে দেখে মিম আর যারা দুজনেই চোখ রাঙায়। তাদের চোখ রাঙানো দেখি ভদ্র মেয়ের মতো চুপ হয়ে যায় ফিহা। জিনিয়া ভাইকে এমন নাস্তানাবোধ হতে দেখে খুব মজা পাচ্ছে, মুখ লুকিয়ে হাসছে সে। এরা দুজন যদি এখানে দাঁড়িয়ে সারাদিন ঝগড়াই করে তাহলে বাড়ি ফিরবে এখন। তাই সবাইকে তাড়া দিয়ে বলি, হয়েছে তোমাদের দুজনের ঝগড়া করা, এখন আমরা যেতে পারি সবাই। রোহানও সবাইকে তাড়া দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ সবাই চলো, আমাদের আবার ফিরতে হবে, 5টা প্রায় বাজতে চলল। এক এক করে সবাই ঘর থেকে বাইরে বের হয়। যারা তখনকার চোখাচোখি হওয়ায় লজ্জায় এখন পর্যন্ত একবারও আরমানের দিকে তাকায়নি। ঘর থেকে বেরিয়ে আসার সময়ও এজবার বলে আসেনি, শুধু চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে আসে যারা। আরমানও আর যারাকে কিছু বলেনি, শুধু তাকিয়েছিল তার দিকে। সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে গেলে আরমানও নিজের রুমে চলে আসে। হঠাৎ করেই তার কেন জানি ক্লান্ত লাগছে, অস্বস্তি লাগছে, তাই পরনের টি শার্টটা খুলে উদাম শরীরে বিছানায় শুয়ে পড়ে। যারারা প্রায় গেটের সামনে চলে আসে। যারার কেন যেন মনে হচ্ছে সে কিছু ভুলে রেখে যাচ্ছে, তার কেমন যেন খালি খালি লাগছে। হঠাৎ মিমের কাঁধে ব্যাগ দেখে দাঁড়িয়ে যায়, নিজের কাঁধে হাত দেয়। তার ব্যাগ কোথায়? তার মানে মনের ভুলে রেখে চলে এসেছে সে। হায় খোদা! জিনিয়া পিছন ঘুরে দেখে যারা দাঁড়িয়ে পড়েছে, তাই যারার কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে যারা? দাঁড়িয়ে পড়লে কেন? শরীর খারাপ লাগছে? না না আপু, শরীর একদম ঠিক আছে, কিন্তু কিন্তু কি যারা? আসলে আপু, আমি মনের ভুলে আমার ব্যাগটা রেখে এসেছি। ওহো, এই কথা! দাঁড়াও, জাহেদ ভাইয়াকে বলছি এনে দিতে। না না আপু, তার কোনো প্রয়োজন হবে না, আমি যাচ্ছি, ভাইয়ার কষ্ট করে যেতে হবে না। এই বোকা মেয়ে, কষ্ট কেন হবে? দাঁড়াও, ডাক দিচ্ছি আমি। এই জাহেদ ভাইয়া, এদিকে এসো তো। জিনিয়ার ডাক শুনে জাহেদ চলে আসে বোনের কাছে। কি হয়েছে, ডাকিস কেন? আসলে ভাইয়া, যারা তার ব্যাগটা ভুল না রেখে এসেছে, যদি এনে দিতে। জাহেদ বলল, আচ্ছা তোমরা দাঁড়াও এখানে, এনে দিচ্ছি আমি। যারা এক প্রকার জাহেদকে জোর করে বলে, ভাইয়া আপনি দাঁড়ান, আমি যাচ্ছি, বলে আর দাঁড়াল না, দৌড়ে চলে যায় বাড়ির দিকে। আজ ওরা তাদের অনেক হেল্প করছে, তাই যারা চায় না তার জন্য ওরা আর কোনো কষ্ট করুক। পয়েন্ট। বাড়ির ভিতরে এসে সোজা চলে আসে সে যে ঘরটায় জ্ঞান হারিয়েছিল। এই রুমেই তার ব্যাগ রেখে গেছে হয়তো। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই চোখ তার চড়ক গাছ হয়ে যায়। লোকটা এখনও উদম গায়ে শুয়ে আছে, চোখের উপরে উল্টো হাত দিয়ে। শুকনো ঢোক গিলে যারা, লজ্জা করছে তার, এখন রুমের ভিতরে কিভাবে যাবে? দরজা খোলার শব্দ শুনে চোখ থেকে হাত সরিয়ে তাকায় দরজার দিকে আরমান। এখন এখানে সে তার 1/2 ইঞ্চি মেয়েকে আশা করেনি, সে তো চলে গেছে, তাহলে আবার ফিরে এলো কেন? যারাকে এমন হাঁসফাঁস করতে দেখে যেন মজা পাচ্ছে আরমান। যারার অস্থিরতা আরও বাড়িয়ে দিতে আরমান আগের ন্যায় বসে থেকেই বলে, নিয়ে নাও, আমি পারব না দিতে। উপায় নেই কোনো আর যারার কাছে, লোকটা নাকচ করে দিয়েছে ব্যাগটা দিতে, তাই বিছানার দিকে এগিয়ে আসে যারা ব্যাগটা নেওয়ার জন্য। লজ্জা ভয়ে হাত পা কাঁপছে যারার। শুকনো একটা ঢোক গিলে যেই না ব্যাগটা নিতে যাবে, এমনি ঘটে গেল আরেক বিপদও। কি থেকে কি হয়ে গেল আল্লাহ! এরকম অস্বস্তিকর বিষয়ে পড়তে হবে যারাকে, তা সে কল্পনাতেও ভাবেনি। নিজের বোকামিতে নিজেই ছিছি করছে যারা। পাকামো করে না আমি শিয়াবোধ তো নয়, এই শয়তান লোকটা এখন তাকে গায়ে পড়া নির্লজ্জ মেয়ে না জানি ভাবে। লজ্জা মাটির নিচে চলে যেতে মন চাচ্ছে যারার। ভয়ে ভয়ে কাজ করতে গেলে এমনই অবস্থা হয়। এই জন্যই আম্মু বলে, যারা
তুই কোনো কাজই ঝামেলা না করে করতে পারিস না।